মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ২৯-এর দ্বিতীয় অংশ। লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। জাস্ট হোল্ড ইউর টং বাস্টার্ড। আমার চামচিস বোকা হতে পারে, বাট মিথ্যাবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিব্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জিভের লাগাম টেনে দিব একেবারের জন্য। ব্যথায় কুঁচকে গেছে এডউইনের গম্ভীর মুখ, দুহাতে পেট চেপে রেখে গোংড়াচ্ছে বেচারা। ফর্সা মুখের আদলে চেপে আছে লাভাময় আবরণ, মাথা ভর্তি লালচে সোনালি চুলগুলো একেবারে মনসারের শক্তপোক্ত হাতের থাবায় মুঠোয় পিষ্টে যাচ্ছে আহত যুবকের চোখ দুটো কুঁচকে রাখা। কর্ণ করে ভেসে আসছে মনস্টারের দাঁত কর্মর করার শব্দ। ভয়ার্ত যুবক ঢোক গিলে ক্ষণে ক্ষণে। সম্মুখে কঠিন মানব ক্রমশ নিজের হিত জ্ঞান যেন হিসিস করছে আর হারাচ্ছে। ফর্সা মুখোপাধ্যায় কি রাগ ভাবসাব, মসৃণ ললাটের উল্টে পাল্টে আছড়ে পড়ছে মাথা ভর্তি সিল্কি বাদামির চুলগুলো। আজ কোনো উদ্দেশ্যে যুবকের ওলফ কাট দেওয়া চুলগুলো অমন ছাড়া পেয়েছে কে জানে। তারা কি সুন্দর বেপরা ভঙ্গিতে ঘাড় ছুঁয়ে যাচ্ছে রূঢ় মানবের। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে শক্ত হাতে এডউইনের মাথাটা আরেকটু ঝাঁকিয়ে উঠল কেমন। বেচার এডউইন এবারও চোখ খুলল না। চোখ খুলে ধরাই চোখাচোখি করবে মনস্টারের সঙ্গে। এদিকে নাক দিয়ে সাপের ন্যায় ফোঁস শব্দ তুলছে মুগ্ধ। চিবিয়ে চিবিয়ে ফের বলল, ওকে নিয়ে তুই কথা বলার কে? এই অ্যাসল, হু দ্য ফাক ইউ আর টুট অ্যাবাউট হার? জিপটা খুব বেশি লকলক করছে নাকি তোর? হ্যাঁ, তাহলে তো কেটে দেওয়া উচিত। কি বলিস, দিব? কেটে দিব? আটকে উঠল এডউইন। তড়িৎ পেট থেকে হাত সরিয়ে মুখের সামনে হাত জোর করলো বেচারা। চোখ দুটো ঠাই ঘুরে রেখে ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। এই জীবনের শিক্ষা থাকলে আর কখনো উনাকে। কথাটুকু জিভে এসে যেন খসে বেরোলো মাত্র, আর অমনি বেচারা এডউইনের খোঁচা খোঁচা ডান গালটায় সপাটে বসলো এক চর। চরের তীব্রতায় গাল বেঁকে গেছে এডউইনের। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো ব্যথাতুর শব্দ। এরকম এক হিংস্র থাবা এসে চট করে চেপে ধরে এডউইনের চোয়াল। কর্ণকোহরে ছেদ করে ঢুকলো মনস্টারের দাঁত কিরমির করা কণ্ঠ। খবরদার ওর প্রসঙ্গ জিভের ডগায় আনবি না। ওকে উনি তিনি সেই ইত্যাদি সম্বোধন তো দূরের কথা, ওর কথা মাথায় আনলেও তোর শরীর থেকে গর্দানটা আলাদা করে দেব। 2 সেকেন্ড ভাববো না আমি, মাইন্ড ইট। বুঝলো এডউইন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালো এপার থেকে ওপার, ওপর নিচ। বাদামি চোখ জেরো কিচিৎক্ষণ কটমট করে তাকিয়ে রইল তারই পানে। পড়ছে না তক্ষুনি এডউইনকে কাঁচা একদম গিলে ফেলতে মনস্টার। তবে মানুষটা বোধহয় থেমে রইল কিছুক্ষণ। ফোঁস করতে করতে মনস্টার এক ঝাটকায় ছেড়ে দিল এডউইনের চোয়াল। পরক্ষণে রয়ে শয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়ালেন মনস্টার। বাঁ হাতের কবজিতে বেঁধে রাখা হোয়াইট ব্যান্ডটা তক্ষুনি একটানে খুলে এনে মাথায় এলোমেলো হেয়ার ব্যান্ডটা তক্ষুনি একটানে খুলে এনে মাথার এলোমেলো চুলগুলো কোনোমতে বাঁধতে উদ্যত হলো সে। কপালে গোটা কয়েক ভাঁজ স্পষ্ট। তার শক্ত চোয়াল আনমনে বিড়বিড় করছে কি যেন। দক্ষ হাতে কায়দা করে গাঁট দিচ্ছে অত সুন্দর চুলগুলো। তবে গাঁট দেবার এক পর্যায়ে আচমকায় স্থবির হলো মুগ্ধ। ব্যস্ত হাত দুটো তার আচমকায় থেমে গেল মাঝপথে। মনস্টার হঠাৎ এভাবে থেমে যাওয়ায় কেমন যেন লাগলো এডউইনের। মস্তিষ্কটা হঠাৎ করে বেজে উঠল কেন জানি। এতক্ষণে উপচে পড়া রাগটা এই বুঝি এক পাশলা বৃষ্টি হয়ে নামলো মুহূর্তেই মনস্টারের জন্য। বিচক্ষণ মস্তিষ্ক হুট করে সচল হলো ফের। কান দুটোকে ঝাঁঝা করে উঠল তার। তার বলা উচিত কিছুক্ষণ আগের কথা, আমার চামচিস। থমকাই মুগ্ধ হতবিম্বের ন্যায় মেঝেতে তাক করলো তার দৃষ্টি। কপালের চামড়া আরো কিছুটা গুটিয়ে নিয়ে যুবক মনে মনে নিজেকে শাসিয়ে আওড়ালো, আমি এটা কি বললাম? আমি বান্দির মেয়েকে চামচিস বললাম? আমার চামচিস? কি বললামটা কি আমি? হোয়াট দ্য ফাক ইউ হ্যাপিং টু মি? এই বান্দির মেয়ে আবার আমার হলো কবে থেকে? ও জাস্ট 6 মাসের রক্ষিতা আমার, জাস্ট ফাকিং রক্ষিতা, নাথিং এলস। নিজেকে বড় সান্ত্বনা দিচ্ছে মাফিয়া মনস্টার। ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে নিজ উদ্ভট কর্মে। মাথার তালুটা জ্বলে যাচ্ছে রাগে। সে কেমন গজগজ করতে করতে ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকালো। দৃষ্টি থমকালো আহত এডউইনের পানে। তক্ষুনি চোয়াল শক্ত করে হয়ে গেল যেন মুগ্ধের। চোখাচোখি হতলো একবার দুজনে। চোখে মুখে লেপটে গেছে একরাশ বিরক্তির ছাপ। মনের কোণে
আনচান উত্থাপিত হলো একরাশ প্রশ্ন সংখ্যা। সে কি এডুইনকে মারলো? কিন্তু কেন মারলো? মেয়েটাকে সামান্য মিথ্যাবাদী বলায় ভাবতে ভাবতে দাঁতে দাঁত চাপলো মুগ্ধ। শক্ত হাতের ঘাড়ে পাশ টলতে টলতে আলগোছে এক হাতে উঁচিয়ে রাখলো উন্মুক্ত কোমরের ওপর। অতঃপর পায়ের গতি টেনে এগোয় উভয়ে বসে থাকা এডউইনের নিকট। মাঝে কিছুটা দূরত্ব রেখে থমকালো মুগ্ধের পা দুকা। ছেলেটা তখন হুট করে বসা থেকে এডউইনকে সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল, ডিড আই জাস্ট হিট ইউ এডউইন? হতভম্ব এডউইন তক্ষুনি মাথা তুলে তাকালো সম্মুখে। এক পলক মনস্টারের আগুন চোখের দিকে তাকিয়ে চোখাচোখি হতেই গা জুড়ে কম্পন বয়ে গেল বেচারার। সে তড়িৎ নজর নামিয়ে রইল বোবার ন্যায়। এদিকে তার অমন নীরবতায় মেজাজ হারাচ্ছে যেন মুগ্ধ। দাঁত কিরমির করে যুবক ফের ধমক দেয়, আই এম আনসারিং ইউ সামথিং ড্যাম ইট। এমন ধমকে হাতকে ওঠে এডউইন। ভয়াবহ শুকনো ঢোক গিলে নিয়ে ওপর নিচ মাথা নাড়তে গিয়েও বেচারা পর মুহূর্তে শুধরে নিল নিজেকে। প্রাণ সংশয়ে না চাইতেও ভং ধরে মাথা নাড়ল দুধারে। মুহূর্তে কপাল কুঁচকাল এবার মুগ্ধ। নিজের ঠোঁটকানো ওপরে দাঁত কাটা দিয়ে চেপে ধরে পায়চারি করতে লাগলো এদিক থেকে ওদিক। মনে হচ্ছে কিছু একটা ভেবে হুট করে গমগমে গলায় আদেশ ছিল, আগামী 2 ঘন্টার মধ্যে প্যালেসের সকল গার্ডদের হলরুমে নিয়ে আয়। এডউইন খকচাকায় এডউইন গুরুগম্ভীর স্বরকে অভিভূত হলো তার মুখ। ভেতরে ভেতরে একরাশ প্রশ্ন জেগে উঠল। বাইরে থেকে সে এমন নির্লিপ্ত ভাব ধরে দেখছে রেখেই দেখো। সময় কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ওকে মনস্টার। কথাটা শেষ হতেই পিনপতন নীরবতা ছেয়ে গেল সম্পূর্ণ কক্ষ। এডউইন ধীর সুস্থে বসা থেকে উঠে দাঁড়ালো প্রয়াস মত্ত। এদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ এদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো পথে গটগটে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। সে যাবার সঙ্গে সঙ্গে সাইকি কেমন ফোনা তুলল আচমকা। ভয়ঙ্কর সাপের অমন ধারালো দাঁত দেখে ফের ধপ করে মেঝেতে বসে পড়ে এডউইন। বেচারা ভয়ে তটস্থ, ধোয়াতে মেঝেতে ভর দিয়ে পিছিয়ে যাচ্ছে কোনো রকম। ওইদিকে সাইকি ধীরে ধীরে শরীর দুলিয়ে এগোচ্ছে এবার। তা দেখে বেচারা এডউইন কেমন যেন চেঁচিয়ে উঠল ঘর কাঁপিয়ে। ভাবা যায় মনস্টারের ডান হাত নামক অমন বলিষ্ঠ বলিষ্ঠ দেহি কঠিন পুরুষও কিনা মনস্টারের সাইকিকে দেখে ভয় পাচ্ছে। বেচারা এডউইন ক্ষণে ক্ষণে ঢোক গিলে দুহাতে দূর দূর করে সাপটাকে বলছে, হুস হুস, অন্যদিকে যা, যা না। এই সাইকি, সাইকি যা, অন্যদিকে যা। আমার শরীরের গোস্ত নেই, আমি মানুষটা অনেক লম্বা, গিলতে বা হজম করতে সপ্তাহ লেগে যাবে তোর। যা যা, ধরে যা। তাই বলছি, হুস হুস, ধরে যা, ধরে যা। বোবা পানিটা থোড়াই বুঝলে এডউইনের কথা। সে কেমন আঁকা বাঁকা শরীর নাড়িয়ে হিস হিস করে এগোয় এডউইনের দিকে। এডউইন এবার নাজেহাল দশা, শরীরে সব ব্যথা ভুলে বেচারা তখনই গা ছেড়ে উঠে দাঁড়ালো নিচের পায়ে। অতঃপর এক লাফে ঘর ছেড়ে বেরিয়ে উদ্দেশ্য খানিকটা এগোতেই পথ আটকালো সাইকি। এডউইন থমকায়। সাইকির ধারালো রক্তাক্ত দাঁতগুলো এমন হা করা দেখে ভয়ে চেঁচে ওঠে ফের। সাইকি ফোনা তুলতেই দুহাতে তখনই চেপে ধরে নিজের মুখমণ্ডল। তবে কিছুক্ষণ পেরিয়ে যাবার পরে গায়ে তেমন ব্যথা অনুভব না হয় আঙুলের ফাঁক গলিয়ে পিটপিট করে তাকালো এডউইন। পর মুহূর্তে সম্মুখে দৃশ্য দেখে চক্ষু ছানা বড়া হয়ে যায়। দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার, দুহাত গুজে রেখেছে পকেটে। সাইকি ধীরে ধীরে তার গা বেয়ে উপরে উঠছে। এহেন দৃশ্য দেখে গা শিরশির করে উঠল এডউইনের। তার কেমন যেন মনে হচ্ছে সাইকি মনস্টার নয়, তার গা বেয়ে উঠছে। এডউইন নিজের ভাবনা নিমগ্ন থেকেই তখনই সামনে থেকে ধেয়ে আসতেই মুখে ঝাঁঝালো কণ্ঠ, গায়ের ব্যথা শেষ, নাও গো অফ ইউর ডিউটি। ভরকায় এডউইন তৎক্ষণাৎ হাত ছড়ায় মুখমণ্ডল থেকে। হতবিম্ব নেয় কিঞ্চিৎক্ষণ চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে থেকে ভাবল, মনস্টার কি তাহলে ইচ্ছে করে সাইকিকে আমার পিছে লাগিয়ে দিয়েছিল? মানুষ আহত হলে তাকে ডাক্তারকে দেখাতে হয়, আর মনস্টার কি না ডাকে সাইকিকে? হ্যাঁ, সাইকিকে। ডাক্তার বাদ দিয়ে সাইকিকে দিয়ে আমাকে চিকিৎসা করালো মনস্টার। নিজ ভাবনায় মত্ত এডউইন হুট করে ধ্যান ভাঙল সাইকির হিসিসানোর শব্দে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে মাথা তুলে সামনে তাকাতেই মুখোমুখি হলো ফোনা তোলা সাইকির সাথে। সাইকি কেমন এগিয়ে এসে ধরতে চাচ্ছে তাকে। এগিয়ে ধরে আছে মনস্টার, তার মুখবয়, তার কঠিল হাসির ছাপ স্পষ্ট। এডউইন তৎক্ষণাৎ হকচকিয়ে 2 কদম পিছিয়ে গেল। ভরকে যাওয়া কণ্ঠে মিনমিনিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি মনস্টার, যাচ্ছি। হড়বড়িয়ে কথাগুলো শুধরে কোনো রকম খুঁটিয়ে খুঁটিয়ে ঘর থেকে পালালো এডউইন। যাবার সময় ভুলেও তাকালো না সাইকির দিকে। সে চলে যেতেই মনস্টার পা বাড়ায় উল্টো পথে। প্রস্থান করিডর দিয়ে
দিয়ে কদম বাড়িয়ে আনমনে বিড়বিড়াচ্ছে মুগ্ধ। কাঁধের অপর পাশে সাপটি ঝুলছে আর সে কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে, আওড়াচ্ছে। ইউ নো হোয়াট সাইকি, শি ইজ নো ওয়ান টু মি। নো ওয়ান মিন্স নো ওয়ান। বাট ওর দিকে কেউ চোখ তুলে তাকালে কেন যেন সহ্য হয় না। আই থিঙ্ক ওই বান্দির মেয়ে জাদুটা তো জানে, ভয়ঙ্কর জাদু, কালা জাদু। বোকা প্রাণী কি বুঝলো কে জানে। আনন্দে আলগোছে গা ঘষছে মুগ্ধের বুকের কাছে মুখ নিয়ে। মুগ্ধ কুড়ো হাসলো, পকেটে দু হাত গুজে এগুলো সম্মুখ পানে। ঘুম জড়ানো চোখ দুটো আজ বড্ড ভার। সপ্তদশীর মাথাটা টান টান করছে ভোতা চিন্তায়। শরীরের প্রতিটা অঙ্গ আজ মরমর করছে যেন ব্যথায়। সপ্তদশী ঘুমাচ্ছে বেশ, ফ্লোরটা কেমন বরফে নেই শীতল হয়ে যাচ্ছে। ক্রমশ সপ্তদশীর ক্ষুদ্র শরীর উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে এরূপ মাত্রারিক্ত ঠান্ডায়। কিছুক্ষণ পেরোলো বোধহয়। এহেন হিম শীত মেঝেতে শুয়ে থাকার আর জো নেই মাহির। সে ঘুম ঘুম চোখে কোনো রকমে দুহাত ফ্লোরে ঠেকালো, অতঃপর কাঁপা কাঁপা বদনে চোখ মুখ খিচে উঠে বসলো মেঝেতে। সপ্তদশী এখনো কুঁচকে রেখেছে চোখ, দুহাত ওপরে তুলে আড়মোড়া ভেঙে শৈল প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জানান দিচ্ছে উঠে পড়ার ইঙ্গিত। আড়মোড়া ভাঙা শেষ হতেই লম্বা একটা হামি উঠালো মাহি। পিটপিট করে চোখ খুলতেই সামনে তাকাতেই বিশাল একটা ঝাটকা খেলো মনে হচ্ছে। মুহূর্তে সকল ঘুম উড়ে গেছে তার। সে এই কি কি দেখছে? সেই দেখলো সে এক ট্রান্সফরমেট কাচের ঘরে বসে আছে, চারদিকে সাফেদ রাঙ্গা মেঘের উড়ন্ত ভেলা। মনে হচ্ছে সম্পূর্ণ ঘরটাই বুঝি মেঘেদের রাজ্যে বানানো হয়েছে। মাহি অবাক চোখে পুরোটা ঘর দেখলো, চোখ বুলালো পুরো ঘরে। কি বিশাল কামরা! ঘরের এক কোণে ঝুলন্ত গোল বিছানা, পাশে ছোট দুটো বেড সাইড টেবিল, ডান দিকে লম্বা সোফা, কাউচ বিছিয়ে রাখা। সেথায় বসলে বুঝি সরাসরি পাহাড়, আকাশ আর উঁচু ভেলি, প্রতিটা মনোমুগ্ধকর দৃশ্য অকপটে নজরে পড়বে তার। বাম দিকে ক্লোজেটের স্লাইডিং দরজা, সামনের দিকে একখানা কাচের দেওয়াল দেখা যায়। মাহির কৌতূহল মনে একটু একটু আগ্রহ জন্মালো সেখানে কি আছে তা জানার জন্য। তাহলে সপ্তদশী স্থানকাল ভেদ রয়েছে ফ্লোরে পা বিছিয়ে। দাঁড়াতে গিয়ে ধপাস করে মেঝেতে ফের পড়ে যায়। একই পুরো ফ্লোরটা যে কাচের তৈরি, নিচের দিকে উড়ছে মেঘ। মাহি ভয় পেয়ে গেল এরূপ কাণ্ডে। তক্ষুনি ফ্লোরটা যদি ভেঙে পড়ে তখন তো সে নিচে। বোকা মেয়ে তৎক্ষণাৎ ভয়ে ছুটতে পালালো বিছানা দেখে। এক লাফে ঝুলন্ত গোল বিছানায় উঠে দেবে তখনই তার পা দুটো জানি মাহি ভরকায়। হতবম্বনে নিজ পা দুটোর দিকে দৃশ্য স্থাপন করে দেখলো পা দুটো কেমন দেবে গেছে বিছানা নরম তুলোতে। সপ্তদশী কাঁচা মনটা কেমন গত গত করে উঠলো এহেন কাণ্ডে। সে মুচকি এসে ডান পা আরেকটু সামনে বাড়াতেই সেটাও দেবে গেল আলগোছে। সপ্তদশীর পল্লব মুখখানা হুট করে দেখা মিলল এক বিষণ্ণ উচ্ছ্বাস। ঠোঁটের কোণে লেপ্টে থাকা মুচকি হাসি রেশ প্রশস্ত হলো বেশ। সেবার লাফ দিয়ে নরম তুলতুলে বিছানায় একবার দুবার পর পর কয়েকবার উচ্ছ্বাসে গদগদ সপ্তদশী হাসছে আর লাফাচ্ছে বিছানায়। মাথার উপর স্বচ্ছ কাচের সিলিং, আকাশের নীল সাদার প্রতিটি রং ধারণ করছে যেন দু চোখ দিয়ে। এ যেন ঘর নয়, মনে হচ্ছে মেঘের কোণে এক টুকরো স্বর্গ। গত 16 দিনে এই প্রথম অন্তর্মুখী সপ্তদশী এতটা উচ্ছ্বাসিত হলো। লাফাতে লাফাতে তার মায়াবী আচমকা দুহাত ছড়িয়ে দিয়ে গা এলিয়ে দিল নরম তুলতুলে বিছানার কোলে। খিলখিল করে হাসছে আর দুহাত তুলে আকাশের দিকে আঁকিবুকি করছে। মন খারাপগুলো তার কোত্থেকে যেন পালালো কে জানে। তবে এরই মধ্যে পেটটা কেমন চোচো করে উঠল মাহির। ক্ষুধায় পেট মোচড় ধরেছে এবার। সে তখন উঠে বসলো শোয়া ছেড়ে। কিছুক্ষণ ঠোঁট কামড় দিয়ে বসে রইল চুপচাপ। এটা কোন জায়গা জানে না সে। কাল যখন এসেছিল তখন তো চোখে পট্টি বাঁধা ছিল। হুটহাট নতুন জায়গায় এসে কাকেই বা বলবে খাবারের কথা। চিন্তায় চিন্তায় ঠোঁট কামড়ে ধরল মাহি। এদিকে পেটটা তার বারবারই মাইকিং করে রাখছে বেচারি, আর পারল না বসে থাকতে। ছোট ছোট কদমে তৎক্ষণি পা গোছালো অ্যাটাচ ওয়াশরুমের দিকে। কাচের দরজা সামনে খুলে রাখা, মাথা বার করে উকি দিল মাহি। এক এক হাতে তর্জনী দিয়ে আলতো করে নাকের ওপর এসে পড়া চশমাটাকে খানিক ঠেলে দিয়ে পা বাড়ালো বাইরে। আজ বুঝি সপ্তদশীর অবাক হবার দিন। প্রশস্ত করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে যত হাঁটছে তত যেন মুগ্ধ হচ্ছে। কাচের তৈরি স্বচ্ছ ফ্লোর, নিচ দিয়ে উঠছে মেঘ।
করিডোরের বেশি কিছু জায়গা ইউরোপিয়ান অ্যান্টিক মূর্তি। পাহাড়ি হাঁটার গতি মাহি হাঁটার গতি কমিয়ে দিয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব মূর্তিগুলো কি জীবন্ত। দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। তবে একটু সামনে যেতে কিছু কিছু মূর্তিকে দেখে হুট করে থেমে গেল যেন মাহি। কপাল গোটালো পরক্ষণে। তার স্পষ্ট মনে আছে এই মূর্তিগুলোর ছবি লাইব্রেরির ইতিহাসে বইও দেখেছে সে। এগুলো তো অ্যান্টিক কালেকশন, যা বিশ্বের দরবারে কোটি কোটি টাকার কালেকশন হিসেবে পরিচিত। তবে এগুলো এখানে কেন? মাহির ছোট মনে উদিত হলো হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর পাওয়া যে বেশ মুশকিল এসবের। সে কিঞ্চিৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল মূর্তিগুলোর সামনে। পরক্ষণে পেটের চোচো শব্দে ফের বাড়ালো পায়ের গতি। অন্যদিকে প্রশস্ত করিডোর দিয়ে কজন সশস্ত্র গার্ড মাত্রই এগোচ্ছিল একে অপরের সাথে কথোপকথন চালিয়ে। তবে কিছুটা পথ এগোতেই যেই না তাদের থেকে মাহিকে হেঁটে আসতে দেখলো, অমনি বেচারাগুলো কেমন হন্তদন্ত পায়ে উল্টো দিকে হাঁটা ধরলো। সে কি পায়ের গতি তাদের! যেন হাঁটছে না দৌড়াচ্ছে। পেছন থেকে এগিয়ে আসা মাহি হতভম্ব নেয়। দেখলো সব লোকগুলো অমন হন্যে হয়ে উল্টো পথে ছুটছে কেন। কই সে ভাবলো তাদের দেখে জিজ্ঞাসা করবে কিচেন কোথায়, অথচ তাদের দেখো মেয়েটাকে দেখে উল্টো পথে ছুটছে। মাহি ঠোঁট ফোলালো, দু হাতে বুকের কাছে বেঁধে শক্ত মুখে এগোতে লাগলো। কেমন লম্বা প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ি। অতটুকু পথ আসতে মেয়েটা লেগেছে পাক্কা আধ ঘন্টা। অবশেষে সিঁড়ির কাছে সে প্রথমে পা রাখতেই সিঁড়ি কেমন যেন সোনালি আলোর ঝলকানি উঠল। মাহি এবার আরো হতভম্ব চোখে দেখল। বাড়িটা তাকে আরো মুগ্ধ করবে কে জানে। লম্বা সিঁড়ি ডিঙিয়ে নেমে এলো সপ্তদশী। এদিক ওদিক বার কয়েক নজর বুলিয়ে খুঁজলো কাউকে। তখনকার গার্ড কোথায় গেল কে জানে। তার তো খিদে পেয়েছে নাকি? কেউ কি তার খাবার খবর রাখে? কাউকে না দেখলে কিভাবে খাবারের সন্ধান পাবে সে? পেটের যন্ত্রণায় আধাম নেমে এলো সপ্তদশীর মুখটায়। সে দুর্বল কদমে এগোয় সামনে দিকে। হাঁটার পথে এক আধবার ঘাড় বাঁকিয়ে দেখলো চারপাশ। বাঁদিকে বিশাল জায়গা জুড়ে গ্রাউন্ড লাউজ। চারদিকে খুব একটা দেখা যাচ্ছে না। এখান থেকে মাহি আর আগ্রহ দেখালো না সেদিকে যেতে। কদম যেভাবে বাড়ছে সেভাবে এগোচ্ছে মেয়েটা। হুট করে পেয়ে গেল গ্লাস হাউসের দরজা। বোকা সপ্তদশী কোনোরূপ কালক্ষেপণ না করে কই সম্মুখে। বিশাল আকৃতির কাচের দরজা। বাইরে পা রাখতেই মুহূর্তে পুরো শরীর অদ্ভুত এক প্রশান্তিতে ছড়িয়ে গেল যেন। যত দূর চোখ যাচ্ছে তত দূরই বোঝা যাচ্ছে সে কোনো এক বড় মাপের পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। অদূরে উঁচু উঁচু পিলার, সঙ্গে কাঁটাতারের বেড়া। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় চারপাশ। অমনি মুখে কেমন হাঁ হয়ে যায়। ইস, বাঁদিকে ওটা বুঝি কোনো গার্ডেন। বড় বড় পাইন আর ওর গাছের সমন্বয়ে গড়া বাগান, যার পুরোটা জমি জুড়ে বরফে ঢেকে আছে। মাহি মুচকি এসে এক দৃষ্টে তাকিয়ে রইল সেথায়। সময় বুঝি মিনিট খানিক পেরোলো। অদূর থেকে হুট করে ধেয়ে এলো কোনো এক জন্তুর ছুটে আসার শব্দ। মাহি হকচকিয়ে পিছিয়ে গেলেই বাড়ির দিকে ভয়ার্ত ঢোক গিলে সম্মুখে তাকাতে হঠাৎই দেখলো বাগানে একটা ছোট্ট খরগোশ ছানা কেমন হন্তদন্ত হয়ে ছুটছে। মাহির নরম মনটা বড্ড আনচান করে উঠল খরগোশটার জন্য। সে খুশি মনে সামনের দিকে পা বাড়াতেই কোত্থেকে একটা হিংস্র স্প্রাইডেড হায়না এসে পথ আটকালো নিরীহ খরগোশটার। মাহি থমকায়। ভয়ার্ত ঢোক গিলে এক মুহূর্ত তাকিয়ে থাকে সম্মুখে। অদূরে খরগোশটা রীতিমতো কাঁপছে ভয়ে। হায়নাটা কেমন হিংস্র বন্য হাসিতে এগোচ্ছে তার পানে। মাহি ভীততুর মনটা কেমন হুট করে শক্ত হলো এ পর্যায়ে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে উপনীত হলো খরগোশটাকে সে বাঁচাবে। সপ্তদশী এদিক ওদিক উদ্ভট দৃষ্টিতে খুঁজল কিছু। বাড়ির সামনে জমিনে পড়ে আছে বেশ কিছু ছোট বড় পাথর। মাহি ছোট্ট মস্তিষ্ক আচমকায় এসে বাসা বাঁধল কিছু সুবুদ্ধি। সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে দু হাতে মাঝারি সাইজের পাথর নিল। অতঃপর ভয়ে ভয়ে পাথরগুলো একে একে স্পাইডেড হায়নার গায়ে ছুটতে মারল। এহেন আতর্কিত আক্রমণে হায়নাটা লেজ গুটিয়ে পালালো সম্মুখে। এই সুযোগে তখনই জোরালো পায়ে খরগোশটার পানে ছুটল মাহি। হন্তদন্ত হয়ে খরগোশ ছানাটাকে কোলে তুলে নিল। হন্তদন্ত হয়ে খরগোশ ছানাকে কোলে তুলতেই তার চোখ আটকালো সামনের দিকে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে দুটো বিশাল দেহী স্পাইডেড হায়না। তারা নিজেদের হিংস্র দাঁতগুলো বের করে তাকিয়ে আছে মাহির পানে।
এহেন দৃশ্য থামুকায় মাহি খরগোশ ছানাকে বুকের সাথে চেপে ধরে তখনই ছুট লাগায় পেছনের দিকে। তবে বালাই শার্ট হিংস্র গুলো এক লাফে এগিয়ে এসে ঝাপটে পড়ল মেয়েটার ওপর। ধারালো নখে মেয়েটার হাত এবং পায়ের অসংখ্য আঁচড় ক্ষত করলো গভীরভাবে। মাহি চিৎকার জুড়েছে, কাঁদছে আকাশ কাঁপিয়ে, চোখে মুখে খিচে খরগোশটাকে জড়িয়ে ধরে আছে অমনি মানবী। ঠিক তখনই অদূর থেকে ভেসে এলো কারো গর্জন ধ্বনি, ভ্যানি, হ্যালি। অতি পরিচিত কণ্ঠ কানে যেতে থমকে গেল হিংস্র হায়না দুটো। ভীষণ বাধ্যতায় নিজেদের ধারালো দাঁত কপাটি বের করে একই সাথে হুঙ্কার ছিল তারা। পরিচিত কণ্ঠের মালিক তখন গটগটি এগিয়ে আসে সেথায়। এসে বলিষ্ঠ যুবক কেমন হিংস্র থাবায় দুজনকে চেপে ধরে। হায়না দুটোর ওষ্ঠ বাদামি, চোখ জোড়ায় এক প্রকার আগুন লেপ্টে আছে। চোয়ালে চিবিয়ে চিবিয়ে আওড়াল, ও এও, ও আমার। পোষা পোষা পশুদের মধ্যে এক বিরাট ধর্ম। মালিকদের ব্যক্তিগত কিছু থাকে, আর কিছু মানেই তা তাদের জন্য নিষিদ্ধ। মুগ্ধ কটমট করছে। শক্ত হাতে হায়না দুটোর বলিষ্ঠ চাপায় আচমকা তাদের ছুটে ফেলল অদূরে। অন্য কেউ হলে এতক্ষণে হায়না দুটো নিশ্চয়ই পাল্টা আঘাত করতো, তবে সে স্বেচ্ছাই তাদের মালিক, তাই তারা থোড়াই এগোবে তার দিকে। হয়তো হ্যালিয়ার ড্যানি মাথা নুইয়ে লেজ গুটিয়ে পালালো সেখান থেকে। এদিকে তারা যেতেই পিছু ফিরল মুগ্ধ। ফর্সা মুখখানা তার কেমন লাল হয়ে আছে, উন্মুক্ত ট্যাটু আঁকাবাঁকা, ঘামে তীব্র উপস্থিতি। সদ্য এক্সারসাইজ ছেড়ে উঠে এসেছে এই আর কি। যুবক ভুরু গুটিয়ে এগিয়ে এলো মাহির দিকে, মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে। আচমকা মেয়েটার গালে বসালো এক থাপ্পড়। এন কাণ্ডে তক্ষুনি ভেঙে পড়েছে মাহি, কেঁদে উঠে। থপ্পড়ের তীব্রতা গাল বাঁকিয়ে দিয়েছে মেয়েটার। মুগ্ধ মহাশয়ের রাগ বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ শক্ত থাবায় মাহির নরম চোয়াল চেপে ধরে তাতে দাঁত খিচে আওড়ায়, হোয়াট দ্য ফাক ইউ ডু হিয়ার? কোন সাহসে বাড়ি থেকে বের হলি তুই? কোন সাহসে জানোয়ারের বাচ্চা? বল বল। হুঙ্কার ছিল মুগ্ধ, যার বজ্র কণ্ঠে কাঁপছে চারপাশের বাতাস। বোকা মাহি কথা বলার সাধ্য নেই। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। হাত দুটো সামান্য ঢিলে হয়। বুকের মাঝে ছোট্ট খরগোশানা আচমকায় উকি দিল বাইরে। তা মোটেও নজর আয়নি মাফিয়া মনস্টারে। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো খরগোশটাকে। বিচক্ষণ মস্তিষ্ক একে একে দুটো মিলিয়ে আনচান করা ঝাঁজ ঢেলে দিয়ে জিজ্ঞাসা করলো, সামহাউ এটার জন্য এটার জন্য এখানে আসিসনি তো? নীরব মাহি তৎক্ষণাৎ নজর বোলানো নিচে। মুগ্ধ বুঝে গেল যা বোঝার। সে তখনই এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। শটান হয়ে দাঁড়িয়ে কটমট করে আওড়ালো, গর্জন তুলল, আরো ড্যাম, ইটস জাস্ট আ রেবিট। একে বাঁচাতে নিজের প্রাণ সংকটে ফেললি কেন? কোন পাগলামিতে বল? হুট করে মরার এত শখ উতলে উঠলো কেন তোর? পাগল হয়েছিস বান্দির মেয়ে? এহেন গর্জনে থরথর করে কাঁপছে সপ্তদশী। ডিম্বাকৃতির ফর্সা মুখটায় ছেয়ে গেছে রক্ত আভা। এতক্ষণে দাম্ভিকতায় চোখে আটা গোল ফ্রেমের চশমাটাও বড় এলোমেলো, অস্থির। ঘন কালো সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে সপ্তদশীর। চোখে মুখে একরাশ ভয় ভীতি ঢেলে পড়েছে যেন। বুকের ভেতরে দুহাত বেঁধে আলগে রাখা সদ্য খরগোশ ছানাটা দেখছে তা। পরনের ফ্রকটা কেমন ছিঁড়ে গেছে বেশ কয়েক জায়গায়। দুহাতে নরম তাকে আশ্রে দিয়েছে হায়নাগুলো। সপ্তদশী কাঁপছে ভীষণ। বুকের কাছে খরগোশ ছানার একটু চেপে ধরে থেমে থেমে আওড়ালো, হোক সামান্য খরগোশ, তবুও তো ওর একটা প্রাণ আছে, একটা নিরীহ প্রাণীও। নিজের চোখের সামনে একটা অসহায় প্রাণীকে কিভাবে মরতে দিব আমি? সম্মুখে দাঁড়িয়ে থাকা দীর্ঘতায় রুড়ো মানব কেমন কপাল গোটালো এরূপ কথায়। চোয়ালে পেশি শক্ত করে ফের দাঁত খিচে ঝাঁজ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তাই বলে পাগলের মতো স্প্রাইটেড হায়নাদের সামনে চলে আসবি? ইউ ফাকিং গ্লুপায়া, ডু ইউ ইভেন নো হু দে আর? এদের একটা কামড়ে তোর শরীরের মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। নাক টানলো মাহি। খরগোশ ছানার পশমি শরীরে খানিক হাত বুলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে অভিমানী করে শুধালো, আমি মরে গেলে আপনার কি? ও আমাকে আর মারতে পারবে না, তাই আফসোস হচ্ছে বুঝি?
থমকায় সপ্তাদশী, নাক টানছে অনবরত। এদিকে তার অমন বাক্যে আবারও দীর্ঘ শীর্ষে পৌঁছে গেল অবাকের মনস্টার। মেয়েটার মুখে কেমন খই ফুটেছে দেখো। মাহি তৎক্ষণিৎ সময় নিয়ে ফের বলল, আমি আপনার মতো নির্দয় নই, মাফিয়া বিস্ট, যে নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে শুধু শুধু কষ্ট পেতে দেখব। আমি মানুষ, একটা নিরীহকে বাঁচাতে গিয়ে আমি যদি মরণও গ্রহণ করি তাই সই। কপালে ভাঁজ আরো গাঢ় করলো মুগ্ধের। স্রলের পেশি টান টান। যুবক দাঁত খিচে তক্ষুনি শুধালো, সুযোগ পেয়ে আমায় বিস্ট ডাকছিস? বান্দির মেয়ে, এখন যদি আমি না আসতাম তখন তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। নিচের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবারের যোগ্যতা তোর নেই। সারা শরীরের হাড্ডি ছাড়া মাংস আছে, সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই এক ছটাক। তোর মতো কাকলাসকে খেতে গেলে ওদের যে জাত যে তোরে বান্দির মেয়ে। এই পর্বটা এখানেই। মানুষের পোষা বিড়াল থাকে, পাখি থাকে, অনেকের কুকুরও থাকে, বাট পোষা বাঘ, পোষা কি জানো এটা কি ছিল, ব্ল্যাক মাম্বা, হায়না, এগুলা কারো থাকে ভাই? ইটস মনস্টার, মির্জা সেন মুগ্ধের থাকে।